আচ্ছা, আটলান্টিক মহাসাগর মাত্র ৩.৫ ঘণ্টায় পার হওয়ার কথা কি ভাবা যায়? অবিশ্বাস্য মনে হলেও একটা সময় কিন্তু এটাই সত্যি ছিল। আর এর পেছনের জাদুকরীর নাম ছিল কনকর্ড। কিন্তু প্রযুক্তির এই অসাধারণ সৃষ্টিটা হঠাৎ করে আকাশ থেকে উধাও হয়ে গেল কেন? চলুন, আজ আমরা এই গল্পের গভীরে যাই। দেখুন, এটা কি শুধু একটা বিমান বললে কিন্তু ভুল হবে। এটা ছিল ভবিষ্যতের একটা ঝলক, এমন একটা পৃথিবীর স্বপ্ন যেখানে দূরত্বটা কোনো বাধাই নয়। কনকর্ড আসলে আমাদের দেখিয়ে দিয়েছিল যে পৃথিবীটা চাইলেই কতটা ছোট করে ফেলা যায়। ২৭টা বছর ধরে এই বিমানটার শব্দের দ্বিগুণেরও বেশি গতিতে আকাশে উড়েছে। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে এটাকে আমাদের আকাশ থেকে হারিয়ে যেতে হলো? চলুন, এই রহস্যটাই আজ আমরা সমাধান করার চেষ্টা করি। তো কনকর্ডের গল্পটা শুরুই হয় এক অবিশ্বাস্য প্রযুক্তিগত সাফল্য দিয়ে। এটা কিন্তু কোনো সাধারণ বিমান ছিল না, ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক জলজন্ত বিস্ময়। একবার ব্যাপারটা ভেবে দেখুন, প্যারিস থেকে নিউ ইয়র্ক, যেখানে সাধারণ জেটে যেতে লাগত প্রায় ৮ ঘণ্টা, কনকর্ড সেই বিশাল দূরত্বটা পার করে দিত মাত্র ৩.৫ ঘণ্টারও কম সময়ে। এটা তো সাধারণ কোনো উন্নতি ছিল না, ছিল বিমান ভ্রমণের জগতে একটা আস্ত বিপ্লব। সময়ের হিসাবটাই যেন ওলটকালট করে দিয়েছিল। ম্যাক 2.02, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এর মানে হল শব্দের গতির দ্বিগুণেরও বেশি। ৬০,০০০ ফুট ওপরে, যেখান থেকে আকাশটাকে ঘন নীল দেখায় আর পৃথিবীর গোল আকৃতিটা স্পষ্ট বোঝা যায়, ঠিক সেখান দিয়ে কনকর্ড একটা রকেটের গতিতে উড়ে যেত। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? কিন্তু এই যে চোখ ধাঁধানো গতি, এর আড়ালেই কিন্তু লুকিয়েছিল বেশ কিছু বড়সড় সমস্যা। বলা যেতে পারে এই স্বপ্নের উড়োজাহাজটার গায়ে শুরু থেকেই কিছু ফাটল ছিল। কনকর্ডের সবচেয়ে বড় শত্রু বা ভিলেন যদি কিছু থেকে থাকে, সেটা হলো সনিক বুম। এটা আসলে কি? যখনই কোনো বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে যায়, তখন বিশাল এক বাজ পড়ার মতো শব্দ হয়। এই শব্দটা এতটাই জোরালো ছিল যে মাইলের পর মাইল দূর থেকে শোনা যেত, এমনকি মাটির ওপরে থাকা বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে যেতে পারত। প্রকৃতির নিয়ম ভাঙার এটাই ছিল তার দাম। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু কোনো সাধারণ ছবি নয়। অদৃশ্য সেই শব্দ তরঙ্গ বা শকওয়েভগুলোকেই এখানে দৃশ্যমান করা হয়েছে। এই ঢেউগুলোই ছিল সেই কান ফাটানো শব্দের আসল কারণ। বলা যায় এটা ছিল ফিজিক্সের এক রূঢ় বাস্তবতা। তো এর ফল কি হলো? আমেরিকার FAA এর মতো সংস্থাগুলো সোজা বলে দিল, মাটির ওপর দিয়ে শব্দের চেয়ে বেশি গতিতে ওরা যাবে না। এর মানে দাঁড়ালো, কনকর্ড তার আসল গতিতে উড়তে পারত শুধুমাত্র সমুদ্রের ওপর দিয়ে। এতে করে কিন্তু এর লাভজনক রুটের সংখ্যা মারাত্মকভাবে কমে গেল। সনিক বুম তো ছিল একটা বড় সমস্যা, কিন্তু এখানেই শেষ নয়, আরও ছিল। যেমন টেক অফের সময় এর শব্দ ছিল প্রায় অসহনীয়। এর ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়া ওজোন স্তরের ক্ষতি করছিল। আর প্রচণ্ড গতির কারণে এর পুরো শরীরটা ১২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যেত, যার জন্যে বিশেষ আর খুব দামি ধাতু ব্যবহার করতে হতো। মানে একটা সমস্যার সমাধান করতে গিয়ে যেন আরেকটা নতুন সমস্যা তৈরি হচ্ছিল। প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো তো ছিলই, কিন্তু কনকর্ডকে শেষ পর্যন্ত মাটিতে নামিয়ে আনার পেছনে আসল কারণটা ছিল টাকা। মানে এর অর্থনীতির হিসেবটা। ১ বিলিয়ন পাউন্ড, ভাবা যায়? এই বিশাল অঙ্কের টাকাটা ব্রিটিশ এয়ারওয়েজকে প্রতি বছর খরচ করতে হতো শুধুমাত্র তাদের ৭টা কনকর্ড বিমান চালু রাখার জন্য। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা ফিন্যান্সিয়াল ব্ল্যাক হোল, যেখানে শুধু টাকা ঢালা হচ্ছিল। আর জ্বালানি খরচের দিক থেকে তো কনকর্ড ছিল একটা তৃষ্ণার্ত দৈত্যের মতো। একটা বোয়িং ৭৪৭, যেখানে ৪ গুণ বেশি যাত্রী নিয়ে চলত, কনকর্ড তার থেকে কম যাত্রী নিয়েও দ্বিগুণ তেল খরচ করত। মানে দক্ষতার দিক থেকে এটা ছিল একেবারে উল্টো। আর রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স, সে তো ছিল এক সত্যিকারের দুঃস্বপ্ন। হিসেবটা শুনলে অবাক হবেন। আকাশে মাত্র ১ ঘণ্টা ওড়ার জন্য কনকর্ডকে মাটিতে ৫৭ ঘণ্টা ধরে রক্ষণাবেক্ষণ করতে হতো। এর মোট খরচের প্রায় অর্ধেকই চলে যেত শুধু বিমানটাকে ওড়ার মতো অবস্থায় রাখতে। দেখুন, বিমান শিল্পে একটা মজার কথা প্রচলিত আছে যে ছোটখাটো সম্পদ বানানোর সবচেয়ে সহজ উপায় হল একটা বিশাল সম্পদ দিয়ে শুরু করা। কনকর্ডের ক্ষেত্রে কথাটা যেন অক্ষরে অক্ষরে সত্যি।
এটা অসাধারণ একটা প্রযুক্তি ছিল, কিন্তু একে লাভজনক ব্যবসায় পরিণত করাটা ছিল প্রায় অসম্ভব। অর্থনৈতিক চাপ আর ডিজাইনের সমস্যা তো ছিলই, এর সাথে যোগ হল এমন কিছু মর্মান্তিক ঘটনা যা কনকর্ডের অবসরের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল। শেষের দিকে ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছিল। ২০০০ সালের জুলাই মাসে এয়ার ফ্রান্সের ৪৫৯০ ফ্লাইটের ভয়াবহ দুর্ঘটনাটা সবকিছুকে নাড়িয়ে দেয়, আর ঠিক পরের বছর ২০০১ সালের সেপ্টেম্বরের ৯-১১ হামলা পুরো বিশ্বের বিমান ভ্রমণ শিল্পকেই থামিয়ে দেয়। এটাই ছিল কনকর্ডের জন্য চূড়ান্ত আঘাত। এই ছবিটা সেই মর্মান্তিক দুর্ঘটনার। এই একটা ঘটনাই কনকর্ডের ২৭ বছরের নিখুঁত সেফটি রেকর্ডকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেয়, আর মানুষের মনে এই অবিশ্বাস্য বিমানটা নিয়ে একটা ভয় ঢুকে গিয়েছিল। আর দুর্ঘটনার কারণটা শুনলে আরও অবাক হবেন। এটা ছিল দুর্ভাগ্যজনক ঘটনার একটা চেইন রিয়াকশন। রানওয়েতে আগে উড়ে যাওয়া একটা বিমান থেকে খসে পড়া ছোট্ট একটা ধাতুর টুকরো থেকেই সবকিছু শুরু। যদিও এটাই ছিল কনকর্ডের ইতিহাসে একমাত্র মারাত্মক দুর্ঘটনা, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল অনেক। তাহলে কনকর্ডের এই উত্থান আর পতনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? বিমান চলাচলের ভবিষ্যতের জন্য এটা কি রেখে গেছে? এই কথাটা দিয়েই হয়তো পুরো ব্যাপারটাকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। কনকর্ড ছিল প্রযুক্তির দিক থেকে সময়ের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু সমস্যাটা হলো যে সময়ে এটা এসেছিল সেই সময়টা অর্থনৈতিক বা পরিবেশগতভাবে একে সাপোর্ট করার জন্য প্রস্তুত ছিল না। তবে কনকর্ডের স্বপ্নটা কিন্তু পুরোপুরি মরে যায়নি, বরং এর ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাগুলোই আজকের ইঞ্জিনিয়ারদের নতুন পথের দিশা দেখাচ্ছে। এখন নাসার X-59 মতো প্রজেক্টগুলো এমন সুপারসনিক বিমান তৈরির চেষ্টা করছে যা হবে অনেক শান্ত, সাশ্রয়ী আর পরিবেশবান্ধব। মানে কনকর্ড যা হতে পারেনি সেটাই হওয়ার চেষ্টা চলছে। সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কনকর্ড কি একটা সুন্দর ব্যর্থতা ছিল, নাকি ভবিষ্যতের এমন এক ঝলক যা হয়তো একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিল? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের আকাশেই লেখা আছে। কে জানে, হয়তো একদিন এক নতুন আরও উন্নত সুপারসনিক বিমান আবার আকাশে ডানা মেলবে।